আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ক্লাসটা হচ্ছে বেজ 2 ক্লাস 3। যারা বেজ 3 এর আছেন তারা জয়েন করবেন। আর আমি গ্রুপে একটু লিংকটা নিয়ে শেয়ার করে দিচ্ছি। যারা জয়েন করতেছেন তারা একটু শেয়ার করে দিবেন। গ্রুপ 2 তে আমি একটু শেয়ার করছি। বেজ 2 ক্লাস 3। যারা জয়েন করতেছেন তারা একটু গ্রুপে শেয়ার করবেন লিংকটা নিয়ে, এবং একটু কমেন্টে বলবেন যেন আমার কথাগুলো শোনা যায় কিনা, আমার কথা ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আমরা কিন্তু প্রথম বেচে প্রথম থার্ড বেচে প্রথম ক্লাসটা শুরু করতে গিয়ে আমার মাইক্রোফোনে একটু সমস্যা হয়েছিল, তো এই জন্য একটু আমাকে কনফার্ম করবেন। একটু কনফার্ম করবেন যারা জয়েন হচ্ছেন, একটু কনফার্ম করবেন যে আপনারা কথা শুনতেছেন কিনা। আচ্ছা, এমডি রাসেল হোসেন ভাই লিখছে কথা শোনা যাচ্ছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো যারা বেচ 2 আছেন তারা আশা করছি আগের দুইটা ক্লাস আপনারা করেছেন, ক্লাস 1 এবং 2। যদি না করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে প্রথম দুইটা ক্লাস করে আসতে হবে। আরেকটা বিষয় আপনাদের জন্য বলি, সেটা হচ্ছে যখন আমি মনে করেন যে নিচের দিকের যে ক্লাসগুলো, নিচের দিকের বেচের যে ক্লাসগুলো করাই, তখন আপনারা জয়েন হতে পারেন, সমস্যা নাই। এতে করে আপনাদের, যেহেতু আপনারা নতুন এবং আমি নতুনদের জন্য যেহেতু কোর্সগুলো করাচ্ছি, তারা যদি একই ক্লাসগুলো যদি বারবার দেখা যায়, তাহলে কিন্তু অনেকগুলো বিষয় আপনারা বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমার আসলে বিজনেস প্ল্যানে আমি আগাচ্ছি না। আমি যেহেতু ফ্রিতে কোর্সগুলো করাচ্ছি এবং হঠাৎ করেই শুরু করলাম, তো সেই জন্য আমার আসলে প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে মানে কতটুকু কভার করব, হ্যাঁ, সেটা আসলে ক্লাস এবং ইয়ার উপর নির্ভর হয়। হয়তো ক্লাসগুলো মানে প্রথম বেচের ক্লাস ওয়ানে যতটুকু করছি, হয়তো দ্বিতীয় বেচের ক্লাসে কিন্তু একটু বাড়াই করছি বা কমাই করছি, এতটুকু এরকম হইতে পারে। এবং কথাবার্তা বলার ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় অনেকগুলো পয়েন্ট হয়তো এই বেচে মানে এক ক্লাসে বলছি, অন্য বেচে আরেক ক্লাসে বলছি, আবার হয়তো অনেকগুলো ক্লাস বোঝানোর ধরনটাও কিন্তু চেঞ্জ হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যদি উপরের দিকে যারা আছেন, মানে বেচ 2 এখন যারা আছেন, তারা যদি বেচ 3 তে যদি প্রথম ক্লাস করেন তাহলে সমস্যা নাই। এতে করে আপনার অভিজ্ঞতাটা একটু বাড়বে, হ্যাঁ, আপনি একটু বেশি করে জানতে পারবেন। এভাবে একটু দেখার চেষ্টা করবেন যদি সময় থাকে আর কি। তবে আপনার নিজের বেচের যে ক্লাসটা, সেটা অবশ্যই সিকোয়েন্স মেনটেন করবেন, তাহলে আপনার কথা সবগুলো আপনি পাবেন, আশা করি মিস যাবে না। তবে মানে আপনার যে সিকোয়েন্স, এটা কিন্তু কখনো মিস করবেন না। আপনি মনে করেন এখন আজকে আমরা ক্লাস 3টা করতেছি বেচ 2, তাহলে আপনি যদি ক্লাস 2 না করেন, তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। কারণটা হচ্ছে আমি এই ক্লাসে যা কভার করব সেটা কিন্তু বেচ 1 এবং বেচ 2 এর ক্লাস 1 এবং ক্লাস 2 এর উপর নির্ভর করে আমি কিন্তু ক্লাসগুলো করাবো। তো সেই জন্য যেমন একটু আগে আমি বেচ 1 এর ক্লাস নিয়েছি, পঞ্চম ক্লাস, তাহলে ওই পঞ্চম ক্লাসটা কিন্তু আমি আগের 4টা ক্লাসের উপর নির্ভর করে, মানে আগের 4টা ক্লাসের উপর ভিত্তি করে আমি কিন্তু কি করছি, পঞ্চম ক্লাসটা করাইছি। অর্থাৎ এমন কতগুলো কথা হয়তো আমি বলি নাই যে কথাগুলো আমি আগের 5টা ক্লাসে বলছি। হ্যাঁ, এগুলো ক্লাসগুলো দেখলে আমাদের বোঝা আসে। তো এই জন্য আপনি যদি সিকোয়েন্স মেনটেন না করেন, তাহলে কিন্তু আপনি কথাতে মানে কথাগুলো আপনার ছুটে যাবে। যাই হোক, কথা আর লম্বা করতেছি না, আমরা বেচ 2 তে আছি। আজকে বেচ 2 এখন ক্লাস অলরেডি আমরা দেখতে পাচ্ছি দুইটা ক্লাস আমরা করছি। তো আমি একটু রিভিশন দিয়ে দেখবো প্রথম ক্লাস আমরা কি কি কোড, কোনগুলা, কোন ধরনের কোডগুলো আমরা কভার করছি। দেখতে পাচ্ছি যে আমরা ফরম্যাটিং কোডগুলো
করছিলাম প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে যেটা করছি তাও ফরম্যাটিং কোডের কিছু করছি এবং পাশাপাশি কমেন্টটা আমরা দেখছিলাম একটু করে, এরপরে এগুলো ফরম্যাটিং এ পরে ফন্ট ট্যাগটা আমরা করছিলাম। আচ্ছা, ফন্ট ট্যাগের মধ্যে আমরা সম্ভবত অ্যাট্রিবিউট নিয়ে বলেছিলাম, যে ফেস অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের ধরনটা এবং অ্যাট্রিবিউটের কাজটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তাহলে আশা করছি আমাদের যারা এই দুইটা ক্লাস করে আসছেন আজকের ক্লাসে, তারা আশা করি এই অ্যাট্রিবিউটটা মোটামুটি জানেন এবং বুঝছেন। এরপরেও আমরা যেটা করব, এই ক্লাস 2 এটা আমি একটু কপি করব, আপনারা কপি করবেন না, কখনো কপি করবেন না। আমি একটু কপি করে আমি ক্লাস 3টা এখানে একটা ফাইল নিই ক্লাস 3 জন্য। আপনারা কিন্তু লেখার চেষ্টা করবেন এগুলা, হ্যাঁ, নাহলে আপনাদের হাত আসবে না। ক্লাস 3 ডট html, এই যে দেখেন এখন কিন্তু আমি সহজেই এই যে ফাইলটা ক্রিয়েট করছি, এই যে ফাইল ক্রিয়েট করতে কিন্তু একটা ক্লাস পুরো চলে গেছিল আমাদের প্রথম ক্লাসটা, তাহলে অনেকগুলো কথা কিন্তু আমি বলি নাই। তা এখন যদি হুট করে কেউ এসে যদি বেস 2 তে হয়তো আপনি আছেন গ্রুপে, কিন্তু আপনি প্রথম 2টা ক্লাস করেন নাই, তখন যদি এইখানে আসেন, তাহলে এই যে ফাইলটা কিভাবে ক্রিয়েট হলো, হ্যাঁ, আপনি কিন্তু এই ফাইলটা ক্রিয়েট নিয়ে কিন্তু আমরা আধা ঘন্টা কথা বলছি, তাহলে কিন্তু আপনি বুঝবেন না। সেজন্য অবশ্যই অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে আগের ক্লাসগুলো দেখে আসবেন। যাই হোক, আমরা এই যে ক্লাস 3 এটা আমরা কি করব, এডিটরে ওপেন করব। এখন আমি ক্লাস 2 থেকে এগুলো কোডগুলো একটু কপি করি, আপনারা কপি করবেন না, যেন আপনারা ক্লিয়ারলি হাত চলে আসে, সেজন্য লিখবেন। এখানে আমাদের জাস্ট মেইন স্ট্রাকচারটা রাখবো, বাকি কোডগুলো আমরা এখানে কেটে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে ফন্ট ট্যাগটা অলরেডি দেখে দিচ্ছি, কারণটা হচ্ছে আমরা এই ফন্ট ট্যাগের মধ্য দিয়ে অ্যাট্রিবিউট কি জিনিস সেটা আমরা শিখছিলাম। তাহলে অ্যাট্রিবিউটটা আমি আবার আজকে আর একটু করে বলবো। যেমন আমি যদি আরেকটা ট্যাগ নিয়ে, আজকে নতুন ট্যাগ img। এখন আমরা কিন্তু প্রথম দ্বিতীয় ক্লাসে বলছিলাম যে আমরা দুই ধরনের ট্যাগ নিয়ে কাজ করি, একটা হচ্ছে কন্টেইনার আর একটা হচ্ছে কি এমটি। কন্টেইনার ট্যাগ কোনটা, যেটার শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ আছে, শেষ ট্যাগটা এভাবে একটা ফ্রন্ট স্ল্যাশ দিয়ে শুরু হয়। তারপর হচ্ছে কি যেটা এমটি ট্যাগ, সেটা একটাই ট্যাগ থাকে এবং সেটার লাস্টে গিয়ে অ্যাঙ্গেলের আগে একটা ফ্রন্ট স্ল্যাশ থাকে, তাহলে একটাই ট্যাগ। এটা কি, এটা হচ্ছে এমটি ট্যাগ, মানে একটাই ট্যাগ থাকবে, হ্যাঁ। আর এটা হচ্ছে কি কন্টেইনার ট্যাগ, অর্থাৎ এর মাঝখানে অনেকগুলো এলিমেন্ট থাকবে। এই যে এর মাঝখানে যা লেখালেখি এবং বিভিন্ন ট্যাগ থাকবে সবগুলো মিলিয়ে এলিমেন্ট। ধরেন এই যে টাইটেল ট্যাগ, এটা ওপেনিং, এটা ক্লোজিং, তাহলে এটা কি ট্যাগ হলো, এটা কন্টেইনার ট্যাগ হলো। এই যে লেখাটা, এটা একটা কন্টেন্ট, ঠিক আছে, মাঝখানে এটা বসলো। এই কন্টেন্ট সহকারে ট্যাগ সহকারে এলিমেন্ট বলে, এলিমেন্ট। আমরা কিন্তু ভাষাগুলো মাথায় রাখতে হবে আস্তে আস্তে, কারণ আমরা যখন যত অ্যাডভান্সের দিকে যাব, তত কিন্তু আমরা প্রোগ্রামিং এর এবং কোডিং এর ভাষা ইউজ করব, তখন কিন্তু ওই যে এলিমেন্ট কাকে বলে তখন আবার বোঝাতে যাইতে আমরা পারবো না। সেজন্য এই ভাষাগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এগুলো মানে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যখন আমি ক্লাস করাই, ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। যদি বা আমি রিভিউ দিয়ে বলি, হয়তো একবার জায়গায় দুইবার বলি, কারণটা হচ্ছে আমি শূন্য থেকে শুরু করতেছি। একেবারে শূন্য নলেজ যারা, তাদের জন্য আমি ক্লাসগুলো করাচ্ছি। কিন্তু এরপরও আপনি কি করবেন, আপনার জানা থাকলেও আপনি একটা মিনিটও ক্লাসের বাদ দিবেন না, হ্যাঁ, শুনবেন, টানবেন না ক্লাসগুলো। কারণটা হচ্ছে কি, প্রতিটা কথা ইম্পর্টেন্ট এখানে। হয়তো কথাগুলো আপনার মনে হতে পারে অনেকগুলো কথা বলতেছি, কিন্তু এখানে কথার মধ্যে অনেকগুলো কথা, আপনার সবগুলো কথাই কিন্তু কি প্রোগ্রামিং এর কাজে আমরা বলতেছি। এমনি বক বক করার কিন্তু আমার এখানে সময় নাই, বা এমনি বক বক করার কোনো কাজ নাই এখানে। সবগুলোই কিন্তু কি প্রোগ্রামিং এর কথা। যাই হোক, যেটা বলছিলাম যে এলিমেন্ট, এলিমেন্ট কাকে বলে, একটা ট্যাগ এবং ভিতরে কন্টেন্ট সহকারে পুরো ট্যাগটা লাইনটাকে একটা এলিমেন্ট বলে। তাহলে আমরা এই যে এটা আছে, এটা কি এমটি ট্যাগ, এটার কোনো এলিমেন্ট নাই, ঠিক আছে, অর্থাৎ এটা মাঝখানে শুরু ট্যাগ শেষ ট্যাগ নাই, একটাই ট্যাগ আছে। তো আমরা জানি যে এরকম এমটি ট্যাগ গুলো মানে বিশেষ করে বিআর ট্যাগটা শুধুমাত্র কাজ করে। যেমন বিআর, এই বিআর ট্যাগটা জাস্ট লাইন ব্রেকের জন্য আমরা ব্যবহার করে থাকি, কিন্তু ইমেজটা, শুধুমাত্র ইমেজটা দিলে কোনো কাজ করবে না। আমরা যদি এখানে সেভ দিই, আমি এবার যে ফাইল এডিটর করছি, আমরা এডিটরটা এই জায়গা থেকে নিছি, এটা যদি আমরা ব্রাউজার করি, তাহলে দেখেন খালি কিছু নেই, মানে ইমেজ ট্যাগের কোনো কাজ হয় নাই কিন্তু এখানে, হ্যাঁ। এই এরকম এমটি ট্যাগ গুলা কোনো না কোনো অ্যাট্রিবিউট বহন করে। এর আগে আমি যেটা দেখছিলাম, মানে গত ক্লাসে যেটা আমরা দেখছিলাম, এটা হচ্ছে ফন্ট ট্যাগ। এই ফন্ট ট্যাগটা,
এটার সাথে কি বসছিল, ফেস নামের একটা অ্যাট্রিবিউট বসছিল। অ্যাট্রিবিউটের ধরনটা হচ্ছে কিরকম, এরকম। আচ্ছা, এই যে এখানে ফন্টের নামটা দিয়েছিলাম, তো কন্টেন্ট হিসেবে যে লেখাটা আমাদের ফন্টে ছিল সেটা কি হয়েছে, সেটা ওই মানে এই ফন্টে রূপান্তর হয়েছে। আমি জিনিসটা আবার একটু আপনাদেরকে দেখাই, যদিও বা একটু রিভিশন হচ্ছে, আমি একটু দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। এটা কি হবে, ফন্ট। এখন এই অ্যাট্রিবিউটটা কোথায় বসে, ওপেনিং ট্যাগের সাথে, ঠিক আছে, ওপেনিং ট্যাগের সাথে বসে। তাহলে ফেস এর মধ্যে আমি যদি এখানে লিখি ইলিয়াস হোসাইন, এখন এখানে যদি আমি ধরেন এটাকে আমরা আগে আউটপুটটা দেখি, এটা এভাবে আসছে, আমরা একটু জুম দিয়ে এভাবে দেখতে পাচ্ছি। এখন আমি যদি এখানে ফেস অ্যাট্রিবিউটের মাঝখানে ভ্যালু হিসেবে যখন আমি কোন একটা ফন্টের নাম দিয়ে দিব, ধরেন ধরেন ভালডানা একটা ফন্টের নাম, ফন্টের নাম আমাদের মুখস্থ করতে হবে না, আমি দেখাইছিলাম ফন্ট কিভাবে আপনারা আনবেন, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড থেকে গিয়ে, হ্যাঁ, এটা দ্বিতীয় ক্লাসে বলা আছে, আপনারা দেখবেন। এটা আপনি করতে করতে ফন্টের নাম আপনার মুখস্থ হয়ে যাবে, তখন আপনি ডাইরেক্টলি ফন্ট গুলো লিখে দিতে পারবেন, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এবার আসেন, এখানে আমি যদি রিলোড দিই, এটা কোনো চেঞ্জ হয় না, এটা ভালডানা তে কোনো চেঞ্জ হয় না। এখন যদি আমি এটা যদি কোরিয়ার আইআর এটা দিই ফন্টের নাম, রিলোড দিলাম, এখন দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ কি, এটা একটা কোরিয়ার, এটা একটা ফন্ট, এই ফন্টের নাম দিচ্ছি যে আমি এখানে ফেজ অ্যাক্টিভিটির মধ্যে এই লেখাটা আর একটু একটা ডিজাইন চলে আসছে, হ্যাঁ। এখানে যদি আপনি এরিয়াল দেন, এরিয়াল ব্ল্যাক, তাহলে কি হবে, রিলোড দিলাম, এটা এরিয়াল ব্ল্যাকের একটা কি ডিজাইন। এখন এখন জিনিসটা দেখেন, তাহলে কি হলো, ফন্টের মধ্যে যদি আমি জাস্ট এই অ্যাট্রিবিউটটা বাদ দিয়ে সেভ দিই, তাহলে কি হবে, জাস্ট নরমালি লেখাটা দেখাবে। তাহলে অ্যাট্রিবিউটের কাজ কি হলো, আমি জাস্ট প্রিভিশন দিলাম যে অ্যাট্রিবিউটের কাজটা কি, অর্থাৎ এক্সট্রা অতিরিক্ত কোনো কাজ করা, ঠিক আছে। তো এখন কন্টেইনার সাথে বসলে প্রথম ট্যাগের সাথে বসে, আর যখন এমটি ট্যাগের সাথে বসবে তখন ওই যে ফ্রম স্ল্যাশ যেটা আছে সেটার আগে করে অ্যাট্রিবিউটটা বসবে। এখন এক এক কিছু অ্যাট্রিবিউট আসে, মানে এমন অ্যাট্রিবিউট সেটা শুধু ওই ট্যাগের সাথেই বসে, যেমন ফেস, ফেসটা কিন্তু আপনি চাইলে হেডের মধ্যে যদি বসাই দেন এটা কিন্তু কাজ করবে না, হ্যাঁ। এটা এটা কোথায়, যেমন এটা এটা যদি আপনি টাইটেলে বসাই দেন কাজ করবে না, এটা কি করতে হবে, এটা হচ্ছে যে ফন্টের সাথে বসে। তো কিছু অ্যাট্রিবিউট রিলেটেড ট্যাগের সাথে বসে, আর কিছু অ্যাট্রিবিউট যে কোনো ট্যাগের সাথে বসে, এগুলো আমরা কাজ করতে করতে দেখবো। তাহলে ইমেজের সাথে এরকম একটা ট্যাগ ম্যান্ডেটরি আছে, মানে এটা ইমেজের সাথেই বসবে, আর কারোর সাথে বসবে না। সেটা কি, সেই ট্যাগটা হচ্ছে কি, সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে কি এস আর সি, এটা একটা অ্যাট্রিবিউট এস আর সি, এটা অ্যাট্রিবিউট নেই। আর এই কোটেশনের মাঝখানে যেটা বসবে সেটা কি ভ্যালু। আর এটা হচ্ছে কি অ্যাট্রিবিউটের একটা স্ট্রাকচার, অ্যাট্রিবিউট নাম দিয়ে সমান চিহ্ন দিয়ে কোটেশন চিহ্ন দিতে হয়। তাহলে এই দুটা কোটেশন চিহ্নের মাঝখানে যেটা বসবে সেটা ভ্যালু। এখানে চাইলে আপনি পরে একটা স্পেস দিতে পারেন। তাহলে এই ভ্যালুতে কি বসবে, এটা একটা অ্যাট্রিবিউট ইমেজের সাথে বসলো, এখনো কি কি আউটপুট আসলো, এখনো কি আউটপুট আসছে, আসে না, এটা তো ফন্ট থেকে দেখাচ্ছে, আমি আমাদের ফন্টটা এখন আপাতত প্রয়োজন নেই, আমি অ্যাট্রিবিউটটা রিভিশন দেওয়ার জন্য ফন্টটা বলছি এখানে। তাহলে ইমেজের যে অ্যাট্রিবিউট, এটার কাজ কি, অতিরিক্ত যে কাজ করবে, এটার কাজ হচ্ছে ইমেজটা কোথায় আছে সেটা বলে দিবে, ইমেজটা কোথায় আছে, হ্যাঁ। এখন কথা হচ্ছে আমাদের কি ইমেজ, কোন ইমেজকে আমরা শো করাবো সেটা বলে দিবে। আমাদের যে ফাইলে আমরা আছি, এই যে এটা ক্লাস 2 তে, বেস 2 তে, এখানে কোনো ইমেজ আছে নাই, সেজন্য সে শো করাতে পারতেছে না। দুনিয়ার যে কোনো ওয়েবসাইট থেকেই কিন্তু কি সে ইমেজ শো করাতে পারবে, বাট যেটা হবে সেটা হচ্ছে যে তাকে বলে দিতে হবে কোন ওয়েবসাইট আছে বা কোন জায়গায় আছে, সেটা কিন্তু তাকে বলে দিতে হবে। এখন আমরা কিভাবে বলবো, এর আগে আমার যেটা করতে হবে, একটা ইমেজ নিতে হবে। আমি ইমেজ নেওয়ার জন্য ধরেন একটা ব্রাউজারে গিয়ে কি করব, কপিরাইট, এখানে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু যে একটু আগে বললাম, মানে ক্লাসের প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, এখানে কিন্তু আপনি ছাড়তে পারবেন না। এখানে লিখতে হবে কপিরাইট ফ্রি ইমেজ, কারণটা কি, আপনি যখন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে, ঠিক আছে, বিলিয়ন মিলিয়ন। তাহলে এই যে মিলিয়ন মিলিয়ন যে ওয়েবসাইট আছে এগুলো কিন্তু কপিরাইট ধরবে গুগলে, হ্যাঁ। যখন আপনি একটা ওয়েবসাইট বানাবেন এটা কিন্তু কোনো না কোনো কাজ থাকবে, আপনি ধরেন অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করবেন, অ্যাডসেন্স কার, অ্যাডসেন্স এটা হচ্ছে গুগলের। তো গুগলে কিন্তু এক ওয়েবসাইটের পিকচার, এক ওয়েবসাইটের লেখালেখি কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে দিতে দিবে না। তাহলে সেজন্য কিছু ওয়েবসাইট আছে তারা ফ্রি কি করে ডাটা আপনাকে প্রোভাইড করে, সেজন্য আপনি এই কথাটা লিখতে হবে, ফ্রি কপিরাইট ফ্রি ইমেজ, ঠিক আছে, এটা লিখবেন। তখন লিখার পরে দেখবেন যে আপনি অনেকগুলো আপনাকে ওয়েবসাইট সাজেস্ট করবে,
এখানে যেগুলো পপুলার সেগুলো শুরুতে আসছে, পিক্সাবে, হ্যাঁ, পিক্সেলস। ধরুন পিক্সাবে থেকে আপনি একটা ইমেজ নিবেন, এটা কিন্তু গুগল আপনাকে কি করবে না, এই অ্যাডসেন্সে মানে আপনার প্রবলেম করবে না, কপিরাইট ধরবে না। ঠিক আছে, ধরেন আমি এই যে এটা বিড়াল ছানা, এই পিকচারটা আমরা নিব, তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে সেভ ইমেজ আস এটাতে ক্লিক করতে পারেন। তখন আপনি কোথায় সেভ করবেন, ডায়লগ বক্স আসবে, এটাতে আপনি যেটা করবেন ডেস্কটপে ক্লিক করবেন বামে গিয়ে, তারপর ডেস্কটপে সরাসরি আপনি করতে পারেন, অথবা আমরা এখন কোথায় কাজ করতেছি, এটা ডেস্কটপের ফোল্ডার গুলো দেখাচ্ছে, হ্যাঁ, বেস 2 তে কাজ করতেছি। এখানে গিয়ে আমরা এই নামটা আপনি চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, সমস্যা নেই। এখানে যেভাবে আছে সেভাবে আপনি সেভ করতে পারেন, অথবা এখান থেকে আপনি কোনো সমস্যা নেই, যেভাবে আছে সেভাবে রাখেন, আমরা পরে চেঞ্জ করবো সেটা। এখন এটা আমরা এই আমাদের ফোল্ডারে গিয়ে দেখবো এই ইমেজটা সেভ হয়ে গেছে, তাহলে আমাদের এই ব্রাউজার এটা দরকার নেই, বাদ দিলাম। এখন আসেন, এটা কারিনি, এখন আসেন আমাদের এই পিকচারটা তো যখন আমরা ডাউনলোড করলাম, তাহলে কিন্তু কি হলো, বিভিন্ন ধরনের নাম এখানে মানে রিনেমে বিভিন্ন লেখালেখি আসলো। আমরা এটাকে কিবোর্ড থেকে F2 প্রেস করব ক্লিক করে, হ্যাঁ, F2 প্রেস করে এটা এডিটেবল হবে, একটা নাম দিলাম ধরেন 001। এটা ইমেজের অনেকগুলো ইমেজ থাকতে পারে, আমি একটা ইমেজের সিরিয়াল দিলাম 001। এরপর WWEBP, এটা ইন্টারনেট থেকে নেওয়ার কারণে এই এক্সটেনশনটা আসছে। আমরা কিন্তু এক্সটেনশন নিয়ে অলরেডি প্রথম ক্লাসে অনেকগুলো কথা বলছি। আমরা প্রত্যেকটা ফাইল কিন্তু কি এক্সটেনশনের উপর নির্ভর করে, এক্সটেনশনটা ছাড়া কোনো ফাইল ওপেন হবে না, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। তাহলে এটা থাকবে, আমরা আমাদের মূল নাম হচ্ছে 001, এখন .WEBP এটা কিন্তু আপনারা চেঞ্জ করবেন না, মানে যেভাবে আছে সেভাবে রাখবেন। আচ্ছা, তাইলে এটা একটা পিকচার হলো। এবার আসেন আমাদের এডিটরে, এখন এখানে দেখেন পিকচারটা কোথায় বলেন তো, আমরা কোন ফাইলে আছে, আমরা হচ্ছে class3.html যে ফাইলটা আছে এই ফাইলে আমরা আছি। এখন এই পিকচারটা কোথায়, এটা কিন্তু এই class3.html এই ফাইলের পাশেই, যদিও বা এর মাঝখানে দুইটা আছে, এগুলোকে পাশেই বলা হয়, হ্যাঁ, পাশাপাশি। মানে এই ফোল্ডারের মধ্যে যে কোনো ফাইল থাকলে এটাকে আমরা যে ফাইল আছে সেই ফাইলের পাশেই ধরে নিব, ঠিক আছে। তাহলে এটা কি হলো, এটার পাশে আছে। যদি এইভাবে পাশ থেকে মানে সরাসরি পাশে থেকে কোনো ইমেজকে শো করাতে হয়, তাহলে ইমেজের সোর্সের মধ্যে আমরা লিখে দিব কি, জাস্ট ইমেজের নামটা। এটা আমরা লিখবো না, সবসময় কি করব, কপি করব। কারণটা হচ্ছে প্রোগ্রামিং এ আপনি লিখলে সামান্য এদিক সেদিক হলে অনেক সময় ভুল হবে, সেজন্য আপনি কি করবেন, কপি করবেন। কন্ট্রোল এটা কি F2 প্রেস করবেন, শুধু F2 কিবোর্ড থেকে, তারপরে কন্ট্রোল এ দিবেন, তাহলে ওই এক্সটেনশন সহকারে এটা ব্লক হবে। আপনি এরপরে কন্ট্রোল সি দিতে পারেন, বা এখান থেকে কপি করতে পারেন। তারপর যাবেন কোথায়, এডিটরে, এডিটরে যাওয়ার পরে সোর্সের মধ্যে এটা পেস্ট করবেন কন্ট্রোল ভি দিয়ে, দেখেন হুবহু নামটা চলে আসছে। আপনি লিখলে কিন্তু অনেক সময় ভুল হতে পারে, লিখে চলে গেলেন অনেকগুলো কোডের মধ্যে, আপনি ভুল কোথায় হয়েছে সেটা খুঁজতে খুঁজতে আপনার দিন চলে যাবে। সেই জন্য যেটা করবেন সবসময় কপি পেস্ট করবেন। তাহলে এবার আসেন ব্রাউজারে, আমরা সেভ দিলাম, সেভ দেওয়ার ব্রাউজারে আসার পরে আমরা কি করবো, রিলোড দিব। এখন দেখেন পুরো ব্রাউজার জুড়ে এই ইমেজটা চলে আসছে, দেখতে পাচ্ছেন, এটা শো করতেছে। এখন তাহলে কি হলো, আমরা যে ইমেজের মধ্যে একটা অ্যাট্রিবিউট দিলাম, সোর্স নামের যে অ্যাট্রিবিউট, এর ভ্যালু হিসেবে যখন ইমেজের নামটা দিছি, তাহলে সেটা কিন্তু ব্রাউজারে শো করাচ্ছে। অন্তত এতটুকু আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে শো করাচ্ছে, বাট সেটা তো পুরো ব্রাউজার নিয়ে আসছে, কারণ হচ্ছে আমরা তো বলি নাই তাকে যে কতটুকু শো করাবে, সেটা পরের বিষয়। এখন আচ্ছা, এটাও আগে করে দিই, তাহলে আমরা ব্রাউজারটা দেখতে সুন্দর লাগবে আমাদের। এটা আমরা যেটা করব, এই যে ইমেজটাকে ছোট করব, প্রথমে যেটা দিব সেটা হচ্ছে উইড, WIDTH, উইড। উইড নামের একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট সবগুলোর কিন্তু স্ট্রাকচার একই, কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে, হ্যাঁ। উইড নামের একটা অ্যাট্রিবিউট আছে, এর ভ্যালু হিসেবে আমরা বলে দিব যে এই যে ব্রাউজারের কতটুকু জায়গাতে সে শো করবে পিকচারটা। ধরেন আমি 50% দিলাম, এটা দেখাচ্ছি, আর অনেক ধরনের কাজ আছে এখানে। 50% দিলাম ভ্যালু হিসেবে। এখন যদি সেভ করে যদি আমি এখানে গিয়ে, এখানে আপনি রিলোডটা পাবেন না, দেখেন ওই ইমেজের অপশন গুলো আসতেছে, আপনি কন্ট্রোল আর দিবেন কিবোর্ড থেকে, এই যে দেখেন ব্রাউজারের অর্ধেকটা খালি, অর্ধেক হয়ে গেছে, অর্ধেকটা নিয়ে নিয়েছে 50%, ঠিক আছে। এটা যদি আমি আরো ছোট করি তাইলে কি হবে, এখন 20% করলাম, এই জায়গায় কিন্তু পিকচার ইমেজ অপশন আসবে, আপনারা রাইট বাটন এভাবে খালি ব্রাউজারে করবেন, তাহলে এটা আসবে। এই এতটুকু জায়গাটা হচ্ছে 20%, মানে পুরো ব্রাউজারের এই যে বডি জায়গাটা আছে, জায়গাটার মধ্যে এতটুকু জায়গাটা হচ্ছে কি 20%। তাহলে উইড দিলে, আপনি উইড দিলে এভাবে করতে পারেন। এখন
উইডটা হচ্ছে পাশাপাশি কতটুকু নিবে, এই যে ব্রাউজারের পাশাপাশি জায়গাটা ডানে বামে এর জায়গা থেকে কতটুকু নিবে সেটা আপনি কি করে দিলেন, নির্ধারণ করে দিলেন। এখন কথা হচ্ছে আপনি যদি উপরে নিচে কতটুকু নিবে, এটার ব্রাউজারের উপরে নিচে কতটুকু নিবে সেটা যদি নির্ধারণ করতে হয়, তাহলে আপনাকে লিখতে হবে হাইট নামের একটা অ্যাট্রিবিউট আছে। ঠিক আছে, HIGHT, হাইট। আচ্ছা, এখানে তো ভুল হয়েছে, হাইটটা এটা হবে যে HEIGHT। হ্যাঁ, এটা কিন্তু আমি প্রথম ক্লাসে বলছিলাম, যখন আপনার স্পেলিং এ ভুল হয়ে যাবে তখন কিন্তু কালারটা ভিন্ন হবে। হ্যাঁ, কালারটা আসবে না, যদি সঠিক হলে কালারটা আসবে। এটা আইটা আগে পড়ে গেছিল। তাহলে এখন কি হবে, এখানে কি দিব আমরা, কোটেশন, শিপ ধরে কোটেশন চিহ্ন চাপবেন দুইটা। তাহলে এবার এখানে হাইটে যদি আমি ধরেন বলে দিই যে ধরেন 40%, ঠিক আছে। এখন আসেন রিলোড দেন, এটা এখন দেখেন একটু ভিন্ন রকম হয়ে গেল। তাহলে ঘটনাটা কি হলো, এই যে উইড যতটুকু, উইড কিন্তু পাশাপাশি যতটুকু এর মধ্যে হাইটটা নির্ধারণ হচ্ছে, এটা একটা ঝামেলা। সেজন্য যদি আপনি শুধু উইড দেন তখন হাইটটা অটো নিয়ে নিবে, হাইট দিলে ঝামেলা। সেজন্য হাইট দিলে ঝামেলা। আমরা কিন্তু হাইটের কাজটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিএসএস দিয়ে করি, তো হাইটটা সবসময় ইউজ হয় না। ওই একান্তই কোনো জায়গায় যদি একটা ইমেজের হাইটটা লাগে, যে আপনার মানে কতটুকু, হয়তো এতটুকু জায়গা লাগবে বা উপর থেকে একেবারে শেষ পর্যন্ত লাগবে, তখন হয়তো আমরা হাইটটা ইউজ করি, খুবই কম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি উইডটা ইউজ করবেন। এখন আসেন হাইট, তাহলে আমাদের দরকার না, হাইট নামের একটা অ্যাট্রিবিউট আছে যা জানে রাখলাম। এবার আসেন এই যে পার্সেন্ট না দিয়ে আমরা চাইলে এখানে পিএক্স দিতে পারি। পিএক্সটা কি, এটা পিক্সেলস। পিক্সেলসটা হলো এটা একটা একক। এই যে আমরা একটু আগে এটা কি দিছি এখানে, পার্সেন্ট, ঠিক আছে। এখানে আমরা চাইলে ইঞ্চি, এই জায়গাগুলো আমি বলি, এই যে বডির পুরো জায়গাটা আছে, এই জায়গার একটা পরিমাপ আছে না, এটা তো মাপ আছে। তো মাপগুলো কিভাবে বুঝে, এইচটিএমএল কিভাবে বুঝে, এইচটিএমএল কিন্তু ইঞ্চি হিসেবে বুঝে না, মিটার হিসেবে বুঝে না। আমরা যদি বলি যে একটা পিকচার তুমি ডান দিক থেকে কি নাও, 10 মিটার নাও, সেটা কিন্তু সে বুঝে না। ঠিক আছে, মিটার বুঝে না বা ইঞ্চি বুঝে না। যেগুলো আমরা ধরেন যারা গ্রাফিক্স জানেন তারা কিন্তু দেখবেন যে গ্রাফিক্সে আপনি ইঞ্চি ব্যবহার করতে পারেন, সে গ্রাফিক্স এর সফটওয়্যার ইঞ্চিটা বুঝে। বাট ব্রাউজার বা এই যে এইচটিএমএল এর যে কোডগুলা তারা বুঝে না, তখন তাকে পিক্সেলসে নিতে হয়। তাহলে এটা কি হলো, পিক্সেলসটা একটা পরিমাপ করার সিস্টেম। এই পুরো জায়গাটার মধ্যে, পুরো জায়গাটাকে পিক্সেলসে মানে পরিমাপ করতে পারবো। পিক্সেলটা হচ্ছে একটা একক পরিমাপের, মানে এই ব্রাউজারের জায়গাটা, জায়গাটা পরিমাপের একটা একক। জাস্ট আমরা এতটুকু বুঝলেই হবে আপাতত। তাহলে পিএক্স মানে পিক্সেলের সংক্ষিপ্ত রূপ। এবার 20%, 20 পিএক্স যখন দিলাম, তাহলে রিলোড দিলাম, এটা এই এতটুকু হচ্ছে পিএক্স, 20 পিএক্স এর জায়গা এতটুকু, ঠিক আছে। পিএক্স দিয়ে আমরা কাজ করব। পিএক্স মানে ছোট 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 অনেকগুলো জায়গার সমষ্টি। তাহলে এখন দেখেন আমরা এবার যদি এটাকে যদি উইড দিয়ে ধরেন, আমরা ধরেন 100 পিএক্স, মানে 100 পিক্সেল জায়গাটা নিলে উইড, তখন এই জায়গাটাতে আসবে। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো যতটুকু লাগবে ততটুকু আপনি দিতে পারেন। এবং যদি শুধুমাত্র উইড দেন, হাইটটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। কিন্তু যদি হাইটটা দিয়ে দেন তখন কিন্তু অনেক সময় উইডের সাথে নাও মিলতে পারে। একান্তই কোনো জায়গায় যদি আপনার একটা পিকচার বসাতে হয়, সেই জায়গায় গিয়ে আপনি হাইটটা ইউজ করবেন। আচ্ছা, এবার তাহলে আমরা অলরেডি ইমেজ ট্যাগটা কিভাবে কাজ করে সেটাও বুঝতেছি, এবং অ্যাট্রিবিউট গুলোও বুঝতেছি। হ্যাঁ, অ্যাট্রিবিউট দিয়ে আমরা কাজ করতে পারি, শুধু ট্যাগ দিয়ে না, ট্যাগের সাথে অ্যাট্রিবিউট গুলো দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারি। বেশিরভাগ আসলে আমরা এই যে অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করব বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে যখন সিএসএস নিয়ে কাজ করব তখন দেখবেন অ্যাট্রিবিউটের অভাব হবে না। আচ্ছা, এবার আসেন সোর্সের বিষয়ে আরেকটা কথা বলি। এই যে মাঝখানে একটা কথা বললাম যে একটা পিকচার কোথায় আছে, ফাইলের পাশাপাশি আছে বা এই ফোল্ডারের মধ্যে আছে। এখন ধরেন এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার আছে, ধরেন এই ফোল্ডারের নামটা একটু ছোট করি, ধরেন এটাকে আমরা লিখি পিকচার। পিকচার নামের একটা ফোল্ডার করলাম। জাস্ট পিকচারকে আমরা এলোমেলো ভাবে না রেখে পিকচার গুলোকে জাস্ট পিকচারের ভিতরে রাখিয়ে দিলাম, ফোল্ডারের ভিতরে। তাহলে এখন কি হলো, ফাইলগুলো বাইরে, পিকচারটা ওই ফাইলের পাশে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে হচ্ছে পিকচার। এখন যদি আমি ব্রাউজারে এসে পিকচারটা যখন আমি এখানে ভিতরে ঢুকাই দিলাম, এখন যদি দিয়ে দেখেন জায়গাটাই বাবা আছে, কিন্তু পিকচারটা পাচ্ছে না। কারণটা হচ্ছে সোর্সের মধ্যে আমি বলছি এই জাস্ট নামটা লিখে দেওয়া মানে হচ্ছে ফাইলের পাশেই পিকচারটা আছে। তাহলে এখন কিন্তু ফাইলের পাশে পিকচারটা নাই। পিকচারটা কোথায় আছে, পিকচারটা হচ্ছে একটা ফাইলের পাশে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে পিকচারটা আছে। তাহলে যেটা করতে হবে, এই যে ফোল্ডারের নাম যেটা, এটাতে ক্লিক করবেন একবার, তাহলে এটা এডিটেবল হবে, কন্ট্রোল সি দিবেন। এরপর এখানে এসে আপনি এই যে নাম আছে,
নামের আগে এটা পেস্ট করবেন। এখন এভাবে টাকাতে থাকলে হবে না, মাঝখানে একটা স্ল্যাশ থাকতে হবে, ফ্রন্ট স্ল্যাশ, মানে পিকচার, তারপর কি পিকচারটার নাম। অর্থাৎ এটার মানে হচ্ছে আমরা বলতেছি যে এই ফাইলের পাশে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে এই নামে একটা পিকচার আছে। এটা আমরা এই এডিটরকে বলে দিলাম যে পিকচার নামের ফোল্ডারে যাও, ফোল্ডারে যাওয়ার পরে তুমি এই নামে একটা পিকচার পাবা, সেটাকে শো করাবা। এখন যদি আমি এখানে গিয়ে যদি রিলোড দিই, আচ্ছা সেভ করি নাই, কন্ট্রোল এস দিতে হবে, তাহলে আমি এখানে গেলাম, এবার রিলোড দিলাম, দেখেন আবার পিকচারটা আসছে। তাহলে আমরা সোর্সের যে সিস্টেমটা আশা করি বুঝতে পারছি। এখন আসেন আরেকটা ভিন্ন দেখাই। এখন যদি আমি এটাকে যদি আবার বাইর করে দিই, এটা ধরেন কন্ট্রোল কাট করে আমি এটা বের করে ফেললাম, এখন কিন্তু এটা পাশে আছে, এটা ওই আগের মতো চলে গেছে। এখন যদি আমি রিলোড দিতে যাবে না, মানে এটা শো করবে না, তখন এটাকে বাদ দিতে হবে। হ্যাঁ, এটাকে বাদ দিতে হবে। আচ্ছা, এটাকে বাদ দিলে কি করবে, শো করবে। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে উল্টা কাজ। ফাইলটা ধরেন ভিতরে আছে, হ্যাঁ, ফাইলটা এই ফোল্ডারের ভিতরে আছে, এখানে ফোল্ডারটা আসবে না, এখানে ফোল্ডারের নাম প্রয়োজন হবে না, ফাইল ভিতরে আছে, পিকচার বাইরে আছে। তখন যেটা করতে হবে, এখনো কিন্তু পাবে না, আমি যদি এখন ক্লিক করি তখন পাবে না। এখন তো আপনার ব্রাউজারটাও ঝামেলা করবে, কারণটা হচ্ছে কি ফাইলটা নড়ে গেছে। হ্যাঁ, তো আমি জাস্ট এখানে ইয়েস দিব, রাখি দিব, ঠিক আছে এটা। আচ্ছা, আপাতত আমরা এই জায়গা থেকে আবার একটু এডিটে এটা ওপেন করব বোঝার জন্য, এভাবে ওপেন করবেন, ঠিক আছে। এটা কিন্তু রেখে দিয়েছি, এটা কারেক্ট না, এটা কোথায়, হ্যাঁ আছে। তাহলে আমি এটাকে আগের ফাইলটাকে কেটে দিচ্ছি। ফাইল সরালে কিন্তু এডিটরে খুঁজে পাচ্ছে না কিন্তু ফাইলটা। এই জন্য আমি কি করলাম, এই ভিতরে গিয়ে আবার কি করলাম, এডিট করলাম, ঠিক আছে, এডিটে আসলাম। আচ্ছা, এখন আমরা তাহলে ফাইল এই এডিটরে কোন জায়গা থেকে আসছি, এখন এডিটরে কিন্তু ওই ফোল্ডারের ভিতরের ফাইলটা থেকে আসছি, ঠিক আছে। এখন দেখেন পিকচারটা কিন্তু বাইরে, তাহলে এখন বলতে হবে, এখন এই এডিটর বা ব্রাউজার, ধরেন আমি ব্রাউজারও ভিতর থেকে যাই, ব্রাউজার আসলাম, আগের ব্রাউজারটা আমরা কেটে দিলাম, এখন এখানে আছে না, এখন তো পাচ্ছে না। এখন তাহলে তাকে বলতে হবে কিরকম, মানে ফাইলটা আছে ভিতরে, পিকচারটা আছে বাইরে, তখন তাকে বলতে হবে যে ডট ডট স্ল্যাশ, ডট ডট স্ল্যাশ মানে হচ্ছে তুমি এক ধাপ পিছনে যাও। অর্থাৎ এই ফাইলকে বলতেছি যে আমরা ফাইলকে বলতেছি যে তুমি এক ধাপ পিছনে যাও, এরকম ব্যাকে যাও। আমি এখন যেভাবে ব্যাকে গেলাম, হ্যাঁ, কিভাবে, এই যে এখান থেকে ব্যাকে গেলাম, ঠিক আছে, অথবা কিবোর্ড থেকে ব্যাক ব্যাক স্পেস চাপলে ব্যাকে গেলাম। এই যে যাওয়া, এই যাওয়াটাকে তাকে বললাম যে ডট ডট স্ল্যাশ। এতটুকুর মানে কি, ফোল্ডার থেকে একটু এক ধাপ বের হও। আচ্ছা, বের হলাম, বের হয়ে তুমি কি পাবা, এই ইমেজটা পাবা। তখন তাহলে এই ইমেজটার নামটা দিয়ে দিলাম। এখন যদি আমি সেভ করি, এখন কিন্তু ইমেজটা পাবে। তার মানে বুঝতে পারছি আমরা, অর্থাৎ যখন আমরা পাশাপাশি দিব, তখন পাশে যে ফোল্ডার আছে ফোল্ডারের নামটা দিয়ে স্ল্যাশ দিয়ে পিকচারের নাম, মানে ভিতরে যখন পিকচারটা থাকবে পিকচারের নামটা দিলে সে পাবে। কিন্তু যখন ভিতর থেকে বাইরে, মানে ফাইল থাকবে ভিতরে, পিকচার থাকবে বাইরে, তখন ডট ডট স্ল্যাশ, এর মানে হচ্ছে এক ধাপ পিছনে আসা, পিছনে আসবে তখন পিকচারটাকে পাবে। এখন যদি এক ধাপ তো পিছনে আসবেই, এসে আবার তাও পিকচারটা পাবে না, ধরেন আরেকটা পাশাপাশি ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে এটা ধরেন এটার নাম আমি দিলাম ইমেজ, এই ফোল্ডারের নাম। এখন এই পিকচারটা এখানে আছে ধরেন, তাহলে ঘটনা কি হলো, এখন দেখেন ঘটনা হচ্ছে আমাদের ফাইলটা আছে একটা ফোল্ডারের মধ্যে, সে ব্যাকে এসে পাশে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে পিকচারটা আছে। তাহলে তাকে কিভাবে বলতে হবে, বলতে হবে যে এখানে বলতে হবে যে তুমি একদম পিছনে যাও, যাওয়ার পরে পাশে একটা কি পাবা, ইমেজ নামের ফোল্ডার পাবা, তার ভিতরে 001 ডট WEBP নামে একটা পিকচার পাবা। তাহলে এটাকে কি, এটা এভাবে বলতে হবে ডট ডট স্ল্যাশ, মানে একদম পিছনে আসো, আসার পরে তুমি একটা কি পাবা, ইমেজ নামের একটা ফোল্ডার পাবা, তারপরে স্ল্যাশ দিয়ে বলতে হবে এর ইমেজ নামের ফোল্ডারের ভিতরে তুমি এই পিকচারটাকে পাবা, ঠিক আছে। এখন আমি সেভ দিলাম, ঠিক আছে। এখন যখন আমি রিলোড দিব, পিকচারটা পাচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারছেন আমাদের এই বিষয়গুলা। এতটুকুতে আমরা ইমেজটা আশা করি আমরা আপনাদেরকে বোঝাতে পারছি। যদি একবারে না বুঝেন তাহলে যেটা করবেন, একটু কয়েকবার দেখবেন, কয়েকবার দেখবেন, হ্যাঁ। আর আমি বারবার বলি, এটা তো আমাদের ক্লাস 3 ছিল না, আচ্ছা, বারবার বলি এখানে ক্লাস দেখার সময় আপনারা প্র্যাকটিস করবেন না, একবার প্রথমে দেখে ফেলবেন, তারপর আপনি লাইভে থাকেন আর না থাকেন, আমরা এখন লাইভের পরেও যদি কেউ দেখতে আসেন, প্রথমে একবার দেখে ফেলবেন, তারপরে প্র্যাকটিসটা করবেন এই কাজগুলো আস্তে আস্তে দেখে দেখে। তাহলে আমরা আশা করি এই জিনিসগুলো বুঝে গেছি। আজকে আর একটা ট্যাগ কভার করবো, আমাদের আসলে কয় মিনিট হয়েছে,
প্রায় 11:44 হয়ে যাচ্ছে। আমার কিন্তু ক্লাস ঠিক আছে কিনা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতেছি না। আপনারা একটু কমেন্ট করেন, দু একটা যদি কমেন্ট করে একটু জানাতেন। হুম, দু একটা কমেন্ট করে যদি কেউ জানাতেন যে ঠিকঠাক ক্লাসগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ঠিকঠাক ক্লাসগুলো শুনতে পাচ্ছেন কিনা আপনারা যদি একটু জানাতেন। আচ্ছা, আমি ঠিকঠাক ক্লাসগুলো শুনতে পাচ্ছেন কিনা একটু যারা লাইভে আছেন একটু জানাবেন। আচ্ছা, এবার আমরা আরো কয়েকটা ট্যাগ আজকে একটু কভার করব, দু একটা ট্যাগ অল্প সময়ের মধ্যে। ধরেন আমরা একটা লিস্ট, আমরা লিস্ট করি না, লিস্ট লিস্ট লিস্টটা কি, ধরেন এক এভাবে দিলাম, HTML লিখলাম, 2 দিলাম, এরপরে CSS লিখলাম, স্পেস দিলাম, এরপরে ইন্টার দিয়ে আবার কি করব, ধরেন 3, এরপরে ডট CSS দিয়ে কি লিখবো, ধরেন বোটস্ট্র্যাপ বা জাভাস্ক্রিপ্ট লিখি, জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এই যে একটা লিস্ট হলো, এটা একটা কি, এটা একটা লিস্ট। আচ্ছা, এটা একটা লিস্ট, এরকম আমরা লিস্ট লিখি না। এই লিস্টটা যদি আমি ব্রাউজারে শো করাতে যাই তখন আমাদের কি করতে হবে, তখন লিস্টের কতগুলো ট্যাগ আছে, হ্যাঁ। আচ্ছা, এই লেখাটা আমাদের থাকুক, ধরেন আমরা এটাকে যদি কমেন্ট করি, কমেন্ট ট্যাগ সম্ভবত আমরা ক্লাস 2 তে শিখেছিলাম। আমি যদি ক্লাস 2 কে একটু ওপেন করে দেখি, শিখেছিলাম। তাহলে কমেন্ট আমরা শিখেছি, এরপরও আমি একটু বলি কমেন্ট আমরা কিভাবে করি। যেই লেখাগুলো ব্রাউজারে থাকবে, আমি যদি এখানে এখন যদি সেভ দিয়ে যদি ব্রাউজারে যাই, এখানে কিন্তু লেখাগুলো এই যে উলটপাল্টা হয়ে চলে আসছে। তাহলে আমরা যদি এখানে কি করি, এই যে এতটুক থেকে এতটুক জায়গাটা ধরেন আমরা কমেন্ট করে ফেলবো, তাহলে কি করতে হবে, একটা অ্যাঙ্গেল, একটা আষ্টার্যবোধক চিহ্ন, দুইটা কি হাইপেন, এটা হচ্ছে কমেন্টের শুরু। দেখেন এরপর থেকে সবগুলো কমেন্ট হয়ে গেছে। যেখানে গিয়ে আমরা কমেন্টের শেষ করব, সেইখানে গিয়ে কি করব, দুইটা হাইপেন দিব আর একটা অ্যাঙ্গেল দিব, ডান সাইডেরটা, ঠিক আছে, গ্রেটার দেন লেস দেন, হ্যাঁ। এখন দেখেন এই এটা, এটা শুরু আর এটা কি শেষ। এর মাঝখানে যেই কাজগুলো ছিল, লেখালেখি বা ইমেজ, সেগুলো কিন্তু এখন কমেন্ট হয়ে গেছে। এখন যদি আমি যদি এখানে গিয়ে যদি রিলোড দিই, এগুলো কিন্তু শো করবে না আর। এটাকে বলা হয় কমেন্ট, ঠিক আছে। ব্রাউজারে থাকবে, বাট ব্রাউজারে থাকবে কিন্তু কি এডিটরে থাকবে, বাট কি থাকবে না, ব্রাউজারে শো করবে না। এগুলো আমরা বিভিন্ন কারণে করে থাকি। অনেক সময় আমাদের হিন্টস দেওয়ার জন্য, আমরা কি কাজ করছি, একটা কোড, অনেকগুলো কোডের মধ্যে হয়তো আমরা খুঁজে পাই না, তখন আমরা বিভিন্ন হিন্টস গুলো লিখে রাখি। আচ্ছা, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। এটা আমরা কেন করছি, কারণটা হচ্ছে আমরা পরের কোডগুলো যেন সহজে দেখতে পাই। আচ্ছা, পরের কোডগুলো যেন সহজে দেখতে পাই, সেজন্য আমরা উপরে গুলো কমেন্ট করে রাখছি। এবার আমরা এখানে দু একটা কোড শিখবো লিস্টের, কিভাবে লিস্টের জন্য দুইটা লিস্ট আছে, এই যে 1 2 3, এটা হচ্ছে অর্ডার লিস্ট। যদি এগুলো এভাবে না থাকে, ধরেন এভাবে বিভিন্ন চিহ্ন দিয়ে, সাইন দিয়ে থাকে না, বিভিন্ন ধরনের চিহ্ন দিয়ে এরকম লিস্ট করা যায়, ঠিক আছে, এগুলোকে বলা হয় আনঅর্ডার লিস্ট। আর 1 2 থাকলে সেটা হবে কি অর্ডার লিস্ট। তাহলে যখন আমরা অর্ডার লিস্ট করব তখন হবে যে UL, এই ট্যাগটা হবে UL, মানে হচ্ছে অর্ডার লিস্ট। UL, এটা হবে কি ক্লোজিং UL। এই UL এর মাঝখানে দেখেন, এই UL এর মাঝখানে আমাদের লিস্টটা লিখতে হবে। এখন লিস্টের এই যে এক একটা লাইন এক একটা আইটেম, লিস্টের এক একটা লাইন এক একটা কি আইটেম। আইটেম গুলো যেহেতু আমি আগে বলছি ট্রিটা মেনটেন করতে হবে, UL এর ভিতরে যখন কোড আসবে তখন কি একটু ডানে যেতে হবে, তাহলে তখন হবে আইটেমের কোড। আইটেমের কোডটা কি এলআই, মানে লিস্ট আইটেম। এলআই মানে কি লিস্ট আইটেম, এলআইটা অবশ্যই কি করতে হবে, ক্লোজ করতে হবে। এখন যদি আমি এই জায়গায় যদি দেখেন এই HTML-টা কপি করে এখানে যদি লিখি, হ্যাঁ, তাহলে এখন আমি রিলোড দিই, দেখেন 1 হয়ে HTML-টা আসছে। এখন আমি এখানে দেখি কন্ট্রোল ডি দিয়ে ধরেন 3টা দিলাম, এখানে লিখলাম CSS লিখে দিলাম, এখানে কি এই জাভাস্ক্রিপ্টটা কপি করে এখানে দিয়ে দিলাম। এখন 3টা আইটেম লিখছি না, 3টা আইটেম UL এর মধ্যে। এখন যদি আমি সেভ দিয়ে যখন রিলোড দিব, তখন দেখবেন 1 2 3 হয়ে এগুলো এভাবে চলে আসছে। এটাকে বলা হয় অর্ডার। আপনি যত নিচে যাবেন তত কি অর্ডার গুলো এভাবে আসবে।
এখন আপনি যদি চান যে না এটা আমি এবিসিডি করবো, এবিসিডি 1 2 3 এবিসিডি, তখন যেটা করতে হবে, এই যে আমরা তখন অ্যাট্রিবিউট যেটা শিখলাম অ্যাট্রিবিউট উপরে, এখানে ওএল এর সাথে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। টাইপ নামের একটা অ্যাট্রিবিউট আছে, টাইপ। এই টাইপের ভ্যালু কি হবে, ধরেন ছোট হাতের এ দিলেন, টাইপের ভ্যালু, টাইপ নামের অ্যাট্রিবিউটের ভ্যালু যখন কি হবে, এ হবে, তখন রিলোড দিবেন, দেখবেন এটা এবিসিডি হয়ে গেছে, ছোট হাতের এবিসিডি। এটা যখন আপনি বড় হাতের এ দিবেন, এটা অ্যাট্রিবিউট নিয়ে এখানে আর কথা বলতেছি না, কারণ অ্যাট্রিবিউট নিয়ে আমরা অলরেডি আজকের ক্লাসও বলছি, আগের ক্লাসগুলোতেও বলছি। তাহলে অ্যাট্রিবিউট মানে অতিরিক্ত কাজ করা, এটা প্রথম ট্যাগের সাথে বসে। তাহলে এইখানে যদি আমি ছোট হাতের আই দিই, বড় হাতের আই দিলে বড় হাতের এবিসিডি হয়, ছোট হাতের আই দিলে এগুলো রোমান সংখ্যায় পরিণত হয়। রোমান সংখ্যাকে যদি বড় হাতের করতে চান, বড় হাতের আই দিবেন, তাহলে রোমান সংখ্যাগুলোও কি বড় হাতের আসবে। রোমান সংখ্যা ছোট হাতের বড় হাতের আমরা দেখলাম। এখন এই কয়েকটা জিনিস এখানে করা যায়, এর চাইতে বেশি কিছু করতে গেলে আপনাকে সিএসএস এ যাইতে হবে। এখন ধরেন 1 দিলাম, তো 1 না দিলেও কিন্তু এটা বাই ডিফল্ট 1টা নিয়ে নিয়েছে আমাদের। আমরা জানি যে এটা অ্যাট্রিবিউট ছাড়াও কিন্তু 1টা নিয়ে নেয়, ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে 1 দিলে 1 নিবে, 1 দিলে 1 2 3 নিবে আর কি। তো এখন যদি আমি যদি চাচ্ছি যে 1 থেকে না, আমি এটা তোমার 11 থেকে শুরু করব, তাহলে কি এখানে যদি 11 লিখে দিই, তাহলে কি হবে, এখানে 11 লিখে দিলে কি 11 থেকে শুরু করবে, করবে না, এটা ধরবে না। এটা কি করতে হবে, এখানে তখন অ্যাট্রিবিউটটা চেঞ্জ করতে হবে। এটা স্টার্ট নামের একটা অ্যাট্রিবিউট আছে, স্টার্ট। টাইপের জায়গায় যখন স্টার্ট নামের অ্যাট্রিবিউট দিয়ে ভ্যালু যখন আপনি 11 দিয়ে দিবেন, তখন কিন্তু এটা 11 থেকে শুরু করবে। সেভ করার পরে যখন রিলোড দিলে 11 থেকে শুরু করতেছে। এটা যদি আপনি যদি 50 দেন, দেখেন স্টার্ট নামের অ্যাট্রিবিউট যখন চেঞ্জ হওয়ার কারণে এটা কি হচ্ছে, 50 থেকে শুরু হয়েছে। ব্যাপারটা বুঝছেন? এই কয়েকটা জিনিস আমরা এখানে করতে পারি। তাহলে এই এতটুকু জায়গাকে আমরা কপি করে একটু নিচে নিব। এখন দেখবো আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে জাস্ট ওটা ইউ হয়ে যাবে, আন 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 থেকে ইউ হয়ে যাবে। এই আনঅর্ডার লিস্টে কিন্তু আর কি হবে না। তখন আমরা ধরুন অ্যাট্রিবিউটটা আপাতত মুছে দিই। এখন কিন্তু লিস্ট আইটেম গুলা যদি আমি সেভ করে যদি কি দিই, এখন দেখেন এগুলো জাস্ট কি আসছে, এভাবে আসছে। আচ্ছা, এখন আমি যদি এখানে যদি অ্যাট্রিবিউট ব্যবহার করি টাইপটা ওইটার মতো, কি কি ব্যবহার করা যায় দেখেন। অ্যাট্রিবিউট যদি ব্যবহার করি, আমরা এখানে ব্যবহার করতে পারি ধরেন স্কোয়ার। স্কোয়ার নামের একটা ভ্যালু ব্যবহার করতে পারি টাইপের মধ্যে। এটা কি টাইপ ব্যবহার করলে কি হবে, এগুলো দেখেন স্কোয়ার আসছে চিহ্নগুলা। হ্যাঁ, এটা যদি সার্কেল ব্যবহার করি, সার্কেল, সার্কেলটা বাই ডিফল্ট যেটা নেই সেটা আসবে, এই যে সার্কেল। তবে বাই ডিফল্টের মধ্যে এটা বিন্দুগুলো ভরাট ছিল, এখানে ভরাট নাই, ঠিক আছে। এরকম দু একটা আসলে কাজ করা যায়, অতিরিক্ত কাজ এখানে করতে পারবেন না আপনারা। জাস্ট অ্যাক্টিভিটি দিয়ে আমরা দু একটা জিনিস এখানে করতে পারি, এর বেশি কিছু করা যায় না আসলে। তখন আমরা দেখতে পাবেন আরো কিছু ছোটখাটো জিনিস করা যায়, হয়তো এগুলো আপনার আস্তে আস্তে বুঝবেন। কিন্তু এর অতিরিক্ত কিছু করতে গেলে আপনাকে সিএসএস এ যাইতে হবে। তো আমরা সিএসএস তো আশা করি শিখবো সামনে ইনশাল্লাহ। তাহলে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আমরা বুঝলাম, ইমেজ ট্যাগের কাজ আমরা দেখলাম। এরপর হচ্ছে আমি কমেন্ট একটু কেটে দিই এখন। ইমেজ ট্যাগের কাজ দেখলাম আমরা, এই লিস্টের লেখাগুলো আমাদের দরকার নাই, টেক্সট ছাড়া কোনো লেখা এভাবে থাকবে না, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ফন্ট ট্যাগের কাজটা তো আমরা গত ক্লাসও দেখছি, আজকের ক্লাসও দেখছি। আজকে যা যতটুকুই আজকে ক্লাস আমরা শেষ করব ইনশাআল্লাহ। আগামীকাল আবার দেখা হবে 11টায়। অবশ্যই উপস্থিত থাকবেন যারা শিখতে চাচ্ছেন, যারা কিন্তু কিছু শিখতে চাচ্ছেন, একটা স্কিল নিজের মধ্যে থাকলে আশা করি ইনকামের একটা পথ মানে আপনি ওটু পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি বুঝতেই পারবেন না যে কিভাবে আসলে ইনকাম হচ্ছে। তো স্কিলটা আগে ডেভেলপ করেন, ইনকাম চিন্তাটা বাদ দিয়ে। অনেকে দেখা যায় যে ফ্রিল্যান্সিং করবো, বিভিন্ন ধরনের জায়গায় ঘুরতে, শুধু ইনকামের পিছনে ঘুরতে ঘুরতে স্কিলটা ডেভেলপ করা হয় না, এগুলো আমি মিটিং এ বলছি। হ্যাঁ, এরপরও মাঝে মাঝে একটু রিভিশন দিয়ে আপনাদেরকে মনে করিয়ে দেওয়া। তো সেই জন্য স্কিল ডেভেলপ করতে গেলে অবশ্যই আপনাকে পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে, প্রত্যেকটি ক্লাসে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এবং রিভিউ গুলো দিতে হবে, গ্রুপে আপনারা হোমওয়ার্ক গুলো দিবেন, এই কাজগুলো করে করে দিবেন। এবং আমি যে কাজগুলো করতেছি আপনার ভিন্ন স্টাইলে অনেকগুলো কোড একসাথে করে একটার সাথে একটা মিলিয়ে মিলিয়ে কাজ করবেন, ঠিক আছে। বেশ কয়েকবার মানে একটা লিস্ট এতটুকু করে আপনি শেষ হবেন না। আপনি বিভিন্ন ধরনের লেখালেখি এনে অন্যান্য জায়গা থেকে মানে আপনি বিভিন্ন ধরনের একটা বই নিলেন সামনে, বই থেকে বিভিন্ন ধরনের লিস্ট আছে, সেই লিস্ট গুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে। এভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস গুলো গ্রুপে দিবেন পিকচার গুলো, তখন আশা করি আস্তে আস্তে আমরা আগাই দিতে পারবো ইনশাল্লাহ। আগামীকাল আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।